আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যাতে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা হয়। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা গুডউইল এবং শেয়ার ভ্যালুয়েশনের 3 নম্বর অঙ্কটা দেখতে চাচ্ছি। এটা একটা বিশাল সাইজের অঙ্ক, কারণ এগুলো ব্রিটিশ মেথডের অঙ্ক এবং এটা আগে 1 ঘন্টার জন্য এই অঙ্কগুলো পড়তো। তো আপনি যদি কিছু মাস্টার অঙ্ক করে রাখেন, যে কোনো অঙ্কই আপনি করতে পারবেন। আর আমি বকবক করতে চাচ্ছি না, এবার আপনাদের অঙ্কে নিয়ে যাচ্ছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসেট ইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ ব্রাইট লিমিটেড। এখানে শেয়ার ক্যাপিটাল, ব্যাংক ওভারড্রাফট, সান্ড্রি ক্রেডিটর, প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রফিট অ্যান্ড লস। এখানে এই ব্যাংক ওভারড্রাফট, সান্ড্রি ক্রেডিটর এবং প্রভিশন ফর ট্যাক্স, এই 3টা আইটেমকে আমরা বলবো কারেন্ট লাইবিলিটিস। এই 3টা আইটেম হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এবার এখানে দেখেন গুডউইল এট কস্ট আছে, এটা ক্রয় করা গুডউইল, পারচেজ গুডউইল। গুডউইল এট কস্ট আছে, পারচেজ গুডউইল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, স্টক ইন ট্রেড, বুক ডেট, নিট, তার মানে ব্যাড ডেট রিজার্ভের ফাংশন নেই। The company's commenced operation in 2006 with a paid up capital of টাকা 2,50,000. Profit earned have been earned in 13 June 2006. এই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে, 4টি এরিয়ার প্রফিট। Income tax is payable at the rate of 15% of the profit. Dividend have been distributed from the profit of the rate of 10%, and from those of next 2 years is of rate of 15%. First 3 years এখানে 2%, 10%, আর নেক্সট 2 years হচ্ছে 15%. মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইন রেটিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 110। এটা এখানে দেওয়া আছে। এখন আমাদের অঙ্কটা করতে হবে। তো গুডউইল কি এবং গুডউইলের বিষয়টা আমি একটু আলোচনা আবার নিয়ে আসি। হোয়াট ইজ গুডউইল? Goodwill কি? Goodwill is an intangible asset that is associated with the purchase of one company by another. The value of a company, brand name, solid customer base, good customer relationship, good employees relation, and proprietary technology represent some reason why goodwill exists. সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ যা অন্য এক কোম্পানির দ্বারা ক্রয়ের সাথে যুক্ত, যা কোনো ব্যবসার ব্র্যান্ডের নাম, শক্ত গ্রাহক ভিত্তি, ভালো গ্রাহক সম্পর্ক, ভালো কর্মচারী সম্পর্ক এবং মালিকানা প্রযুক্তির সদ্ব্যবহারের কিছু কারণের প্রতিনিধিত্ব করে। এখানে এই গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের কয়টা মেথড আমাদের অনুসরণ করতে হয়। গুডউইল ভ্যালুয়েশন মেথড, এখানে গুডউইল ভ্যালুয়েশন মেথড আমরা 5 মেথডস অফ গুডউইল ভ্যালুয়েশন ইজ গিভেন বিলো: অ্যাভারেজ প্রফিট মেথড, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, অ্যানুইটি মেথড। তো এখন আমরা আসি সুপার প্রফিট মেথড। কারণ সুপার প্রফিট মেথডের অঙ্ক করলে অ্যাভারেজ প্রফিট এবং ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের অঙ্কগুলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং এটাও হবে। এই 3টাই সহজ হবে। যদি এইটা আমরা কমপ্লিট করতে পারি তাহলে 1, 2, 3 মোর ইজি, এটা আরও সহজ হবে। আর অ্যানুইটি মেথডটার কোনো প্রয়োগ সাধারণত দেখা যায় না। এবার আমি আরেকটুখানি আলোচনায় যাচ্ছি। ইনটেনজিবল অ্যাসেট, এখানে দেখেন ট্রেডিং ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইজ সিজনাল রিকোয়ারমেন্ট, রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি, এটা ট্রেডিং ইনভেস্টমেন্ট। আর নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সারপ্লাস ফান্ড এবং আইডল ক্যাশ ফান্ড। ট্রেডিং এবং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট জিনিসটা কি? ব্যবসার মূল উদ্দেশ্যে তার সম্পর্কিত যে সমস্ত ইনভেস্টমেন্ট, সেগুলোকে বলে ট্রেডিং ইনভেস্টমেন্ট। আর যখন টাকা বেঁচে থাকে শেয়ার বা ডিবেঞ্চারে অন্য কোনো উদ্দেশ্যে বিনিয়োগ করলে, ব্যবসার সাথে রিলেটেড না, আনরিলেটেড ফাংশনের সাথে যদি ইনভেস্টমেন্ট হয়, সেটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। আর ইনটেনজিবল অ্যান্ড ফিকটিশিয়াস অ্যাসেট, যে ইনটেনজিবল এবং ফিকটিশিয়াস অ্যাসেট, এদের দেখা যায় না। সো দেয়ার ইজ নো শেপ অ্যান্ড সাইজ অর ফিজিক্যাল সাবস্টেন্স and there have some exchange value, it is called fictitious asset, and and it has the exchange value, it is called fictitious asset। অর্থাৎ যে সম্পদ দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, কিন্তু কার কিছু এক্সচেঞ্জ মূল্য আছে, সেটা ইনটেনজিবল। আর যার এক্সচেঞ্জ ভ্যালু নাই, এক্সচেঞ্জ ভ্যালু নীল, সেটা হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেট। তাহলে এখানে আমরা কিছু অ্যাজাম্পশন সম্পর্কে আলোচনা করিনি। যদি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করবেন? অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার বাই মার্কেট প্রাইস পার শেয়ার। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং, আপনি ধরে নিতে পারেন 10%। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ব্যাড ডেট রিজার্ভ, অ্যাটলিস্ট আপনি 5% ধরতে পারেন। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ডেপ্রিসিয়েশন রেট, বিল্ডিং 2 to 5%, 2% to 5%, ফার্নিচার 8% to 10%, ইকুইপমেন্ট 10% to 20%. No further information assuming income tax to
ট্যাক্স 40% to 50%। বাংলাদেশ ম্যাক্সিমাম ট্যাক্স রেট 40%, অথবা আমরা অঙ্কে কিছু বলা না থাকলে 40%ই ধরবো। নো ফার্দার ইনফরমেশন, ইয়ার পারচেজ সম্পর্কে কিছু বলা না থাকলে 2 or 3 ধরবো। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট অ্যাট 10%, নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাট 10%। যদি বলা থাকে তাহলে সেই অনুসারে আমরা যাব। তাহলে এই অঙ্কটা আমরা এখন শুরু করব। তো এই অঙ্কটা আমাদের শুরু করতে হলে তো আমাদের এখানে প্রথমে সুপার প্রফিট মেথড, আমরা গুডউইলটা সুপার প্রফিট মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল করব সুপার প্রফিট মেথডে। তো আমাদের 7টা স্টেপ আমাদের পার করতে হবে। এখানে কয়টা স্টেপ? 7টা। তো স্টেপ 1, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েজ, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যান্ড ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এখানে গুডউইল এট কস্ট আছে, অতএব গুডউইল এট কস্ট আমরা নিব। গুডউইল এট কস্ট এখানে ধরতে হবে, আর শুধু গুডউইল থাকলে নিব না। গুডউইল এট কস্ট আমরা এখানে গুডউইল এট কস্ট আমরা নিয়ে এলাম 25,000। এখানে মার্কেট ভ্যালু, কোন সম্পদের মার্কেট ভ্যালু নেই, কোনো সম্পদের মার্কেট ভ্যালু নেই, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা এখানে ধরে দিলাম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা এখানে 1,10,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা এখানে ধরে দিলাম। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা এখানে ধরে দিলাম 1 লাখ। স্টক ইন ট্রেড কোনো কিছু বলা নাই, স্টক ইন ট্রেড 1,50,000। এখানে বুক ডেটস মানে সানডে ডেটর অর অ্যাকাউন্ট পেবল। বুক ডেটস এখানে নিট বলে দিয়েছে, অর্থাৎ ব্যাড ডেট রিজার্ভ বাদ দেওয়ার পরে আসে, অতএব এখানে 90,000টি বসিয়ে দিতে হবে। এখানে আর কোনো কিছু আমাদের নেই। তাহলে এইগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের এদের পরিমাণ হবে 4,75,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট excluding non-trading investment, intangible and fictitious asset minus current liabilities, less current liabilities, এখানে কারেন্ট লাইবিলিটিস এর কথা আমরা আগে বলে নিয়েছি। ব্যাংক ওভারড্রাফট আছে একটা, ব্যাংক ওভারড্রাফট, তারপরে সানড্রি ক্রেডিটর, তারপরে প্রভিশন ফর ট্যাক্স। তাহলে অ্যামাউন্টটা আমরা দেখে নিই। এখানে আছে 58,000, এখানে আমাদের আছে 58,000 ব্যাংক ওভারড্রাফট আছে 58,350, ক্রেডিটর আছে 90,500, আর প্রভিশন ফর ট্যাক্স আছে 19,500। এগুলো আমাদের যোগ করলে এদের পরিমাণ আসে 1,68,350। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণটা আসছে, 3,06,650, 3,06,650। এটা ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এই অনুসারে আমরা বের করে নিলাম। এবার আমরা যাব হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডের এই টাকাটা আমরা এখানে বসিয়ে রাখি, তাহলে আমরা এই টাকাটা বসিয়ে নিলাম। এবার লেস হাফ অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, এখানে দেখেন আমরা কারেন্ট ইয়ার প্রফিটটা খুঁজে বের করতে হবে, আমাকে সরাতেই হচ্ছে, কারণ অঙ্কটা হচ্ছে জুনের 10। এখানে দেখেন 2010 সালের এখানে প্রফিটের পরিমাণটা দেওয়া রয়েছে, এখানে কারেন্ট ইয়ার প্রফিটটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কারেন্ট ইয়ার প্রফিটটা লিখে নিতে পারি। কারেন্ট ইয়ার প্রফিট 65,000, কারেন্ট ইয়ার প্রফিট আমরা এখানে 65,000 লিখে নিলাম। লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে যদি ডেপ্রিসিয়েশন প্লাস মাইনাস সম্পদের মূল্য, এখানে দেখেন কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা নেই, অতএব সম্পদের ডেপ্রিসিয়েশনটা শুধু মাইনাসই হবে। তাহলে আমরা ধরে নিলাম 2% ডেপ্রিসিয়েশন। এখানে আমাদের এখানে বিল্ডিংয়ের আছে এর 2% আর এর ধরলাম 10%। তাহলে 2% ধরলে এখানে আসে 2,000 আর এখানে আসে 10,000। ব্যাড ডেট রিজার্ভ এখানে 0, ব্যাড ডেট রিজার্ভ আমাদের এখানে 0, এখানে 2% ধরলে 2,200 আসে। এখানে ব্যাড ডেট রিজার্ভ, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নেই, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নেই, ক্রেডিটর ইনক্রিজ নেই, ডিক্রিজও নেই। তাহলে আমাদের এখানে পরিমাণটা হচ্ছে 12,200। এটা আমাদের বাদ যাবে, বাদ দিলে আমাদের এর পরিমাণটা আসছে 52,800, এর পরিমাণ 52,800। এবার এখানে দেখেন
ট্যাক্স রেটের কথা বলে দিয়েছে 50%, না থাকলে আমরা ধরতাম কত 40%, কারণ ম্যাক্সিমাম ট্যাক্স রেট হচ্ছে বাংলাদেশে 40%, ট্যাক্স 50%। তাহলে এখানে 50% ট্যাক্স বাদ দিলে আমাদের আসবে 26,400। এবার এখানে 26,400 থাকছে, এই 26,400কে আমরা 2 দিয়ে ভাগ করবো, হাফ করতে বলেছে এখানে হাফ দেখেন 1/2 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 13,200 টাকা। এই 13,200 টাকা ওই অ্যামাউন্ট থেকে বাদ যাবে, এই অ্যামাউন্ট থেকে বাদ যাবে। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হলো 2,93,450। এটা আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল। এবার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের যখন হয়ে গেল, তাহলে আমরা এখানে একটা জিনিস করে আসতে পারি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের লাগবে। এবার আমরা এটা এখানে সরিয়ে ফেললাম। এবার আমাদের নেক্সট স্টেপ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা কীভাবে নির্ধারণ করব? এখানে কারেন্টের প্রফিট নেই, কিন্তু এখানে প্রফিটগুলো দেওয়া রয়েছে। দেখেন এখানে আছে 41,000, তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা এখানে লিখে নিই। অ্যাভারেজ প্রফিট আমরা বিফোর ট্যাক্স ধরবো, অ্যাভারেজ প্রফিট অ্যান্ড বিফোর ট্যাক্স অ্যাভারেজ প্রফিট হচ্ছে 41,000 প্লাস 44,000 প্লাস 51,500 প্লাস 58,000 প্লাস 65,000 বাই আমাদের 5 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ প্রফিটের পরিমাণটা হবে 51,200 টাকা, 51,200। এবার লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং টু এখানে দেখেন ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট আমরা কত টাকা নিয়ে এসেছি। ওয়ার্কিং টুতে আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট এই টাকাটা এখানে বাদ দেন 12,200। তাহলে 12,200 যদি আমরা বাদ দিই, আমাদের এর পরিমাণ আসবে 39,700। লেস ট্যাক্স করেন, ইনকাম ট্যাক্স বাদ দেন, লেস ট্যাক্স 50% বাদ দিলে আমাদের আসবে 19,850। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের 19,850 টাকা আমাদের হয়ে গেল অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। এবার আমাদের আসতে হবে নর্মাল রেট অফ রিটার্ন সম্পর্কে কিছু বলা না থাকলে আপনাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার বাই মার্কেট ভ্যালু পার শেয়ার। তো মার্কেট ভ্যালু পার শেয়ার এখন আমরা অঙ্কের মধ্যে দেখব যে অ্যাভারেজ ডিভিডেন্ড রেট আছে কিনা। এখানে দেখেন যে অ্যাভারেজ ডিভিডেন্ড সম্পর্কে ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য প্রফিট অফ দি রেট অফ 10% অ্যান্ড ফ্রম দোজ অফ দি নেক্সট 2 ইয়ার্স কত 15 ইয়ার্স। তার মানে আমাদের অঙ্কটা কিন্তু 4 বছরের তথ্য এখানে আছে। 4 বছরের তথ্য আমাদের এখানে আছে। ফার্স্ট 2 ইয়ার্স ফ্রম দি ফার্স্ট 2 ইয়ার্স এখানে একটা শব্দ বাদ, ফার্স্ট 2 ইয়ার্স রেট ছিল 10% এবং নেক্সট 2 ইয়ার্স ছিল 15%। তাহলে এখানে অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড নাই। তাহলে এখানে অ্যাভারেজ ডিভিডেন্ড হচ্ছে ফার্স্ট ইয়ার 10 প্লাস 10% প্লাস 10% প্লাস 15% প্লাস 15% ভাগ, এখানে আমরা ভাগ দেব 4 দিয়ে ভাগ দিলে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন আসবে হচ্ছে 12.5% ইকুয়াল টু এত পার্সেন্ট। এবার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদের হয়েছিল 2,93,450 ইন্টু এত পার্সেন্ট। তার মানে আমাদের এর পরিমাণ আছে 36,681। তাহলে এবার আমাদের সুপার প্রফিট বের করতে হবে।
তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের কত? অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে অ্যাভারেজ সুপার প্রফিট সমান অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে 19,850 মাইনাস অ্যাভারেজ নর্মাল প্রফিট হচ্ছে 36,681। এখানে আমাদের নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয় 16,831, এটা নেগেটিভ। এখানে গুডউইলের পরিমাণ হবে গুডউইল ইজ নীল, সুপার প্রফিট সুপার প্রফিট ইজ নেগেটিভ, নেগেটিভ। সো গুডউইল ইজ নীল, গুডউইল ইজ নীল। আর যদি প্রফিট হতো তখন ইয়ার পারচেজ বলা না থাকলে আমরা 2 ইয়ার্স বা 3 ইয়ার্স দিয়ে গুণ দিতাম। তো এর পরবর্তী অঙ্কগুলো আবার দেখতে থাকেন এবং ভালো থাকেন।